আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা সুলতানা, প্রভাষক পরিসংখ্যান, বদিউল আলম ইউনিভার্সিটি কলেজ। গত ক্লাসে আমি তোমাদেরকে পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কিছু টপিকস আলোচনা করেছি, যেমন তথ্য কি, তথ্যের প্রকারভেদ, তথ্যের প্রকারভেদের পার্থক্য, তথ্য সংগ্রহ করার বিভিন্ন পদ্ধতি। আজকে আমি তোমাদেরকে দেখাবো তথ্য সংক্ষিপ্তকরণ এবং উপস্থাপন, কিভাবে আমরা তথ্য সংক্ষিপ্ত করতে পারি। অনেক তথ্য থাকে, 40-50 বা তারও বেশি থাকে। এই বিশাল তথ্যকে আমরা একটা ছোট্ট সারণীর মাধ্যমে উপস্থাপন করতে পারি, যা থেকে মানুষ সহজেই কিছু ধারণা নিতে পারে। দেখো, আজকে প্রথমে বলবো যেটা, যে একজন পরিসংখ্যানবিদ বা একজন গবেষকের কাজ হচ্ছে সে একটা নির্দিষ্ট অনুসন্ধান ক্ষেত্র থেকে র ডেটা বা কাঁচা তথ্য সংগ্রহ করে থাকে। এই যখন সে তথ্য সংগ্রহ করে থাকে, এই তথ্যগুলো থাকে কি এলোমেলো ভাবে থাকে, সাজানো থাকে না, অনেক তথ্য দেখা যায়। এই তথ্যগুলোকে যদি তুমি ওই অবস্থায় রেখে দাও, দেখা যাবে যে তোমার গবেষণার কাজটা সঠিক সময় সম্পূর্ণ হয় না, অথবা গবেষণাটা ঠিকভাবে অগ্রসর হচ্ছে না। আর তখনই দরকার হয় হচ্ছে তথ্য সংক্ষিপ্তকরণ। তথ্য সংক্ষিপ্তকরণের ফলে কি হয়, বিস্তৃত এই যে রাশিমালা আছে, কাঁচা তথ্যগুলো আছে, এতে করে আমরা একটা ছোট্ট পরিসরে একটা নিয়মের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, যাতে করে তোমার গবেষণাটাও সহজে শেষ করতে পারো নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং সেটা গবেষণার কাজের যাতে ব্যাহত না হয়, কোনো ধরনের বাধা তৈরি না হয়। তাহলে সংক্ষিপ্তকরণ হচ্ছে কি, এই যে সংক্ষিপ্তকরণটা মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, সঠিক সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক নিয়মে আমরা একটা গবেষণা সম্পন্ন করতে পারি। তাহলে পরিসংখ্যান মূলত শুরু হয় হচ্ছে তথ্য সংক্ষিপ্তকরণের মাধ্যমে। এবার তথ্য যখন সংক্ষিপ্তকরণ করব, এখন থেকে সেই তথ্যটাকে সংক্ষিপ্ত করে কিভাবে উপস্থাপন করব। তাহলে তথ্য উপস্থাপনটা কি? তথ্য উপস্থাপনটা হচ্ছে যে তুমি যে অনুসন্ধান ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করলা, সেই সংগৃহীত তথ্য সমূহকে সংক্ষিপ্তভাবে, সহজবোধ্যভাবে এবং বিশ্লেষণ উপযোগী করার জন্য যে প্রসেসিংটা করা হয়, যে প্রক্রিয়াকরণটা করা হয়, সেটাকে বলা হচ্ছে কি তথ্য উপস্থাপন। তাহলে তথ্য উপস্থাপন হচ্ছে কি একটা প্রসেস বা সিস্টেম, যাতে করে আমরা অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত তথ্য সহজে, সহজবোধ্যভাবে, সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ উপযোগী করে তুলতে পারি। তথ্য উপস্থাপন করা যায় হচ্ছে তিন ভাবে। এবার তথ্য উপস্থাপন হচ্ছে তোমার তিন প্রকার বা তিন ভাবে, আমরা যেভাবে যাই বলি তথ্য উপস্থাপন। প্রথম যেটা, সেটা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ বা ক্লাসিফিকেশন। প্রথম যেটা সেটা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। দুই নাম্বার তালিকাবদ্ধকরণ বা টেবুলেশন। তালিকাবদ্ধকরণ, যেটাকে বলা হয় হচ্ছে তোমার টেবুলেশন। তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে গণসংখ্যা বিন্যাস বা গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট এবং যেটা পরীক্ষার মধ্যে আসে, সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন কিভাবে করা হয় বা গণসংখ্যা বিন্যাস বা গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করা হয়, এতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, ছোট্ট কথা, যে গণসংখ্যা আসলে কি। আগে তো আমি গণসংখ্যা কি সেটা জানি, তারপরে শিখবো হচ্ছে কি গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা হচ্ছে তথ্য সারিতে কোনো চলকের মান, তথ্য সারিতে তো অবশ্যই কোনো চলকের মানের ভিত্তিতে হয়, তাহলে তথ্য সারিতে কোনো চলকের কোনো মানের পুনরাবৃত্তিকে বলা হবে ওই তথ্য সারির গণসংখ্যা। আবার এমন হতে পারে যে চলকের মানগুলোকে তুমি বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন পরিসীমার মধ্যে বিভক্ত করে ফেললা, এবং দেখা গেল যে একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে এতটা তথ্য আছে, 2টা বা 5টা। তাহলে এই যে একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে যে কয়টা তথ্য সংখ্যা থাকবে, ওই তথ্য সংখ্যাটা হচ্ছে ওই শ্রেণীর জন্য তোমার গণসংখ্যা। তাহলে গণসংখ্যা নিবেশনের প্রথম জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি গণসংখ্যা। গণসংখ্যাকে বলা হয় ইংলিশে ফ্রিকোয়েন্সি, আর গণসংখ্যা নিবেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গণসংখ্যা হচ্ছে চলকের
মানের পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি এক্সাম্পল হিসেবে যদি আমি তোমাদেরকে দিই, ধরো তোমরা ক্লাসে 5 জন স্টুডেন্টের বয়স জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? একজন বলল 17, আরেকজন বলল ধরো 18, কেউ হচ্ছে 16, আরেকজন হচ্ছে আবার 17, আবার দেখা গেল আরেকজনের বয়স হচ্ছে 18। এই যে বয়স কয়জনের জিজ্ঞেস করলাম? 5 জনের। তাহলে এই বয়সটা হচ্ছে কি? চলক। এই চলক বয়স কি কি মান নিতেছে? দেখো 17, 16 আর 18। তাহলে বয়সের মানগুলো হচ্ছে কি তোমার? 16, 17, 18। 16 কয়বার আছে? 1, 17 হচ্ছে 2, 18 হচ্ছে 2। এই যে ধরো 16 হচ্ছে একবার, 17 হচ্ছে 2 বার, 18 হচ্ছে 2 বার। এই সংখ্যাটা, এই যে 2, 2, এই 1 মানের পুনরাবৃত্তিকে নির্দেশ করতেছে। তাহলে এই 2, 2, 1 এই হচ্ছে কি? এই মানের গণ সংখ্যা। আবার বলছিলাম যে ধরো চলকের মানগুলোকে যদি আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করি, তাহলে ওই যে শ্রেণীর মধ্যে যে কয়টা সংখ্যা থাকবে সেই তথ্য সংখ্যাটাই হবে কি ওই শ্রেণীর জন্য তোমার গণসংখ্যা। যেমন ধরো তোমাদের এলাকায় একটা ধরো সুতার মিল আছে বা জুতার মিল আছে, যেখানে জুতা তৈরি করা হয়। ওই কারখানায় হয়তো দেখা গেল যে তোমার 200 জন শ্রমিক আছে। তো 200 জন শ্রমিকের আমি দৈনিক মজুরি কত টাকা সেটা জানতে গেলাম বা জানলাম, জিজ্ঞেস করলাম যে 200 জনকে আপনাদের যে কার কত টাকা দৈনিক মজুরি। দেখা গেল যে 300 থেকে 400 টাকা, 300 থেকে 400 টাকা মজুরি। এরকম শ্রমিকের সংখ্যা হচ্ছে ধরো 20 জন। এটা হচ্ছে কি তোমার শ্রমিকের সংখ্যা। আর এটা হচ্ছে কি তোমার মজুরি। মজুরি কত? 300 থেকে 400 টাকা। আর এরকম শ্রমিক হচ্ছে কয়জন? 20 জন। তাহলে এই যে মজুরিটা, এটা হচ্ছে কি চলক। এবং এই চলকের মানগুলোকে আমি কি করছি? একটা নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে দিলাম। এবং এইটার মধ্যে কোন একটা শ্রেণী হচ্ছে 300 থেকে 400 টাকা, ওর মধ্যে শ্রমিক সংখ্যা হচ্ছে তোমার 20 জন। তাহলে এই 20 হচ্ছে এই শ্রেণীর গণসংখ্যা। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে গণসংখ্যা কি। এবার আসো গণসংখ্যা নিবেশনটা কি। গণসংখ্যা নিবেশনটা হলো এই যে আমরা চলকের একটু আগে দেখালাম যে চলকের কিছু পৃথক পৃথক মান আছে এবং পাশাপাশি হচ্ছে কি তার সংখ্যা। আবার আরেকটা দেখালাম তোমাদেরকে যে একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে ওই তার মধ্যে শ্রমিকের সংখ্যা। তাহলে গণসংখ্যা নিবেশন হচ্ছে এমন একটা সারণী যেখানে কোনো চলকের মানগুলাকে তার ক্রমানুসারে এককভাবে অথবা নির্দিষ্ট শ্রেণীতে গণসংখ্যা সহ পাশাপাশি সাজানো থাকে। সেই সারণীটাকে আমরা বলবো হচ্ছে কি গণসংখ্যা। এককভাবে ছিল কিরকম? যেমন ধরো 17 ছিল 2, 18 এরকম ছিল হচ্ছে 2 জন, 16 এরকম ছিল হচ্ছে কি 1 জন। তাহলে এই যে বয়সটা, এটা পৃথক পৃথক ভাবে ছিল। এই হচ্ছে কি তার গণসংখ্যা। এই ছিল হচ্ছে তোমার বয়স, আর এটা হচ্ছে ছাত্র সংখ্যা মানে গণসংখ্যা। ঠিক আরেকটা ছিল যে 300 থেকে 400, এটার এগেইনস্টে শ্রমিক সংখ্যা ছিল হচ্ছে কত? 20 জন। তাহলে এই যে এটা বয়স এবং ছাত্র সংখ্যা বা গণসংখ্যা যেটাই বলো, এটার যে একটা টেবিল হইলো, এই টেবিলটাকে বলা হচ্ছে কি গণসংখ্যা নিবেশন। এই যে যেমন এখানে মজুরি, এখানে কি ছিল তোমার মজুরি, আর এটা হচ্ছে তোমার শ্রমিক সংখ্যা বা গণসংখ্যা। এটাও তো একটা টেবিল আকারে আসছে। তাহলে এই টেবিলটা বা এই সারণীটাকে আমরা বলবো হচ্ছে কি গণসংখ্যা সারণী। তাহলে গণসংখ্যা সারণী হচ্ছে এমন একটা সারণী যেখানে কোনো চলকের মানগুলাকে ক্রমানুসারে এককভাবে অথবা কতগুলা বিভিন্ন শ্রেণীতে গণসংখ্যা সহ পাশাপাশি সাজানো থাকে। সেই সারণীটাকে আমরা বলবো হচ্ছে গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী তৈরি করা, বা একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করে সেটা জানতে হবে। কারণ পরীক্ষায় তোমাদেরকে একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী থেকে প্রশ্ন হয়। এবার তোমাকে 50টা মান দিয়ে রাখলাম, আমি বললাম যে একটা গণসংখ্যা সারণী তৈরি করো। এখন তুমি যদি না জানো যে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয়, তাহলে তো তুমি পারবা না। তাহলে একটা
গণসংখ্যা সারণী তৈরি করার জন্য কিছু ধাপ আছে, কোন কাজটার পর কোন কাজটা করতে হয়। তুমি যদি খালি এই জিনিসগুলো মনে রাখো তাহলে তুমি 50টা না, তোমাকে যদি 50,000 তথ্য দেওয়া থাকে তাও তুমি খুব সহজেই একটা গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে। এবার গণসংখ্যা সারণী তৈরি করার ধাপ, এটা হচ্ছে কি গণসংখ্যা সারণী তৈরি করার ধাপ। তবে অবশ্যই সেটা একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী হবে। গণসংখ্যা সারণী তৈরি করার ধাপ অবিচ্ছিন্ন, অবশ্যই একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী হবে। বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী আমি তোমাদেরকে দেখাবো, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী তৈরি করা, এবং তোমাদের পরীক্ষার মধ্যে অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী তৈরি করার কথাই বলা থাকে। অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী তৈরি করার প্রথম কাজ হচ্ছে তোমার যে মানগুলো দেওয়া থাকবে সেই মান থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে সর্বোচ্চ ও প্রথম কাজ হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন মান খুঁজে বের করা ও সর্বনিম্ন মান খুঁজে বের করা প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো পরিসর নির্ণয় করা। পরিসর নির্ণয় করা। এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম পরিসর আমি কিভাবে নির্ণয় করব? তাহলে পরিসর নির্ণয় করার একটা সূত্র হচ্ছে পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান। পরিসর ইংলিশ হচ্ছে রেঞ্জ, সেজন্য পরিসরকে তোমার কি দিয়ে প্রকাশ করা হয়? আর দ্বারা। পরিসরকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার আর দ্বারা। তাহলে আমি প্রথমে বের করব তথ্য সারির বড় মান, তারপরে খুঁজে বের করব তথ্য সারির ছোট মান। মানে যে তথ্যগুলো তোমাকে দেওয়া থাকবে সেই তথ্য সারির মধ্যে দেখবা ছোট মানটা কত আর বড় মানটা কত। ছোট আর বড় মান খুঁজে বের করার পরে এই দুইটার বিয়োগফল নিবা, এই বিয়োগফলটাকে বলছে হচ্ছে কি পরিসর। 3 নাম্বার কাজ হলো এই পরিসর আর কে একবার ভাগ করবা তুমি 5 দ্বারা, আর একবার ভাগ করবা হচ্ছে 25 দ্বারা। তাহলে 3 নাম্বার কাজ হচ্ছে পরিসরকে একবার 5 এবং আরেকবার 25 দ্বারা ভাগ করতে হবে। 25 দ্বারা ভাগ করতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে ভাগফল দুইটার মধ্যবর্তী সংখ্যা। ভাগফল দুইটার মধ্যবর্তী সংখ্যা নেওয়ার কারণ হচ্ছে আমাকে এখন 4 নম্বরে শ্রেণী ব্যক্তি নির্ণয় করতে হবে। শ্রেণী ব্যক্তি নির্ণয় করতে গেলে তোমার এই যে পরিসরকে তুমি একবার 5 দিয়ে ভাগ করছো আর একবার 25 দিয়ে ভাগ করছো, তাহলে দুইটার ভাগফল হবে দুইটা। তো এই দুইটার ভাগফলের মাঝামাঝি, এই দুইটা ভাগফলের মাঝামাঝি একটা যে কোনো সুবিধাজনক সংখ্যাকে তুমি ধরবা হচ্ছে কি শ্রেণী ব্যক্তি। এখন আমরা শ্রেণী ব্যক্তি ধরার ক্ষেত্রে দেখা গেছে যে ভাগফল দুইটা, একটা হচ্ছে তোমার 2.5 আর একটা হচ্ছে 7.5। এদের 2 থেকে 7-এর মধ্যে, তার মানে 2 থেকে 7-এর মধ্যে তোমার যাকে ভালো লাগে যেই সংখ্যাটা নিয়ে তুমি গণনা করতে পারো খুব সহজে সেই সংখ্যাটাই নিবা। তবে আমরা সাধারণত মানুষ কি করি, যেসব সংখ্যা ডানে 0 আছে বা 5 আছে সেই সংখ্যাটা নিয়ে সহজে গণনা করতে পারি। এজন্য আমরা চেষ্টা করব যে এমন একটা সংখ্যা নেওয়া, যেমন 5, 10, 15, 20। যদি আমার ভাগফল দুইটার মধ্যবর্তী একটা সংখ্যা পাই, যেমন 2 থেকে 7, 2, 3, 4, 5, 6, 7, এখানে আমি 2ও নিতে পারি, 7ও নিতে পারি, 5ও নিতে পারি, 6ও নিতে পারি, কিন্তু আমাদের জন্য 5 নেওয়াটা সুবিধা হবে। এটা কেন সুবিধা হয় আমরা যখন একটা গণসংখ্যা সারণী তৈরি করব ওটাতে আমি তোমাদেরকে দেখাবো। এখন শুধু এইটুকু জানো যে পরিসরকে আমি একবার ভাগ করব 5 দ্বারা আর একবার ভাগ করব হচ্ছে 25 দ্বারা। আর 4 নাম্বার কাজ হচ্ছে কি শ্রেণী ব্যক্তি নির্ধারণ করা। আর সেই শ্রেণী ব্যক্তি নির্ধারণ করতে গেলে কি করতে হবে, ভাগফল দুইটার মধ্যবর্তী সুবিধাজনক সংখ্যাকে শ্রেণী ব্যক্তি ধরতে হবে। ভাগফল দুইটির মধ্যবর্তী সুবিধাজনক কোন সংখ্যাকে শ্রেণী
ব্যক্তি ধরতে হবে। শ্রেণী ব্যক্তি ধরার পরের কাজ হচ্ছে শ্রেণী সীমা নির্ধারণ করা। এখন তুমি শ্রেণী সীমাটা কিভাবে নির্ধারণ করবা? এমন না যে শ্রেণী সীমা এমন ভাবে নির্ধারণ করা লাগবে না, এটা তোমার দরকার নাই, এসেনশিয়াল না যে ছোট মানটা প্রথম শ্রেণীতে পড়তে হবে আর সর্বোচ্চ মানটা সর্বশেষ শ্রেণীতে পড়তে হবে। এমন মানে ছোট মানটা দিয়ে তুমি শ্রেণী সীমা শুরু করবা এটা না, শুধু খেয়াল রাখবা এইটুকু যেন ছোট মানটা প্রথম শ্রেণীতে পড়ে আর সর্বোচ্চ মানটা সর্বশেষ শ্রেণীতে পড়ে। তাহলে 5 নম্বর কাজ হচ্ছে কি শ্রেণী সীমা নির্ধারণ করা। শ্রেণী সীমা এমন ভাবে নির্ধারণ করতে হবে যেন সর্বনিম্ন মান প্রথম শ্রেণীতে পড়ে এবং সর্বোচ্চ মান সর্বশেষ শ্রেণীতে পড়ে। এইটুকু খেয়াল রাখবা যেন ছোট মানটা প্রথম শ্রেণীতে পড়ে আর বড় মানটা সর্বশেষ শ্রেণীতে পড়ে। একেবারে ছোট মানটা দিয়ে শুরু করতে হবে এটা এসেনশিয়াল না। দরকার যদি হয় এমন, তুমি যদি দেখা গেল যে এমন ভাবে লেখা শুরু করলা যে ছোট মানটা প্রথম শ্রেণীর মধ্যে পড়ছে, হয়তো সেটা সর্বনিম্ন মান দিয়ে শুরু নাও হইতে পারে, সেটার কোনো নির্দিষ্ট বাধ্যকতা নাই। তুমি শুরু করবা ছোট মানটা প্রথম শ্রেণীতে পড়বে আর শেষ করবা সর্বোচ্চ মানটা সর্বশেষ শ্রেণীতে পড়বে। এই যে এইটুকু বলার পর তুমি দেখো এর পরের কাজ হচ্ছে কি, আমি তো শ্রেণীর সীমা ঠিক করে ফেললাম এবং শ্রেণী সীমা লেখা শেষ। শ্রেণী সীমা লেখার পরের কাজ হচ্ছে তুমি তথ্য সারিতে যাবা, গিয়ে দেখবা যে 6 নাম্বার কাজ, তথ্য সারির যে মানটা যে শ্রেণীতে পড়বে, তথ্য সারির যে মানটি যে শ্রেণীতে পড়বে তা বরাবর একটি লম্বা খাড়া দাগ দিতে হবে। এই লম্বা, এই যে ধরো তখন তুমি যাবা কোথায়, শ্রেণী সীমা নির্ধারণ করার পরে প্রশ্নের মধ্যে যাবা, গিয়ে দেখবা যে প্রশ্নের প্রথম যে মানটা, ওই মানটা কোন শ্রেণীতে পড়লো, যে শ্রেণীতে পড়বে সেই শ্রেণী বরাবর একটা লম্বা খাড়া দাগ দিবা। প্রত্যেকটা মানের জন্য, প্রত্যেকটা তথ্যের জন্য এক একটা দাগ কাটতে হবে। এমন এই দাগ কাটার ক্ষেত্রে একটু খেয়াল করো, দাগ কাটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তুমি যদি 4টা তথ্য পাও এবং দেখা গেল যে ওইখানে ওই শ্রেণীর মধ্যে আরো একটা তথ্য আছে, তখন আমরা একটা আড়াআড়ি দাগ কাটি এবং গণনা করার সময় সেই দাগটাকেও গণনা করতে হবে। এই যে দাগ দিলাম, এই যে লম্বা খাড়া দাগগুলা, এই লম্বা খাড়া দাগের একটা নাম আছে, সেটাকে আমরা টালি বলে থাকি, সেটাকে আমরা বলি হচ্ছে কি টালি। তাহলে 6 নাম্বার কাজ হচ্ছে কি, তথ্য সারির যে মানটা যে শ্রেণীতে পড়বে তা বরাবর একটা লম্বা খাড়া দাগ দিতে হবে। এই খাড়া দাগটাকে কি বলা হয়, তোমার টালি বলা হয়। এর পরের সর্বশেষ কাজ হচ্ছে তোমার টালি কলামে খাড়া দাগ দিতে হবে, একে টালি বলে। এই খাড়া দাগটাকে বলা হয় হচ্ছে তোমার কি টালি বলে। 7 নাম্বার বা সর্বশেষ কাজ হলো তোমার টালি কলামে যে কয়টি খাড়া দাগ আছে, তা গণনা করে গণসংখ্যা কলামে লিখতে হবে। গণনা করে গণসংখ্যা কলামে লিখতে হবে। গণসংখ্যা কলামে লিখতে হবে।
এতে করে যেমন টালি কলমে যাবা, দেখবা যে কোন শ্রেণীর মধ্যে কয়টা টালি দেখাচ্ছে বা খাড়া দেখাচ্ছে, সেইটা গণনা করে 2, 3, 5, 7 যেরকম থাকে সেইভাবে গণনা করে তুমি কি করবা, গণসংখ্যা কলমে সেটা সংখ্যায় লিখে দিবা, 2, 3, 5 এইভাবে লিখে দিবা, তাহলেই তোমার কাজ কমপ্লিট। তাহলে একটা গণসংখ্যা সারণী তৈরি করার প্রথম ধাপ কি ছিল? প্রথম ধাপ হচ্ছে যে তুমি তথ্য সারির সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মানটা খুঁজে বের করবা। বের করার পরে 2 নাম্বার কাজ হচ্ছে কি, পরিসর বের করা। পরিসর কিভাবে বের করবা? ওই সবচেয়ে বড় এবং ছোট মানকে বিয়োগ করে এই দুইটার যে বিয়োগফল হবে সেই বিয়োগফলটা হবে কি, পরিসর। মনে রাখবা, পরিসর হচ্ছে কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। পরিসর বের করার পরে 3 নাম্বার কাজ হচ্ছে এই পরিসরকে একবার ভাগ করবো আমি 5 দ্বারা, আরেকবার ভাগ করবো হচ্ছে 25 দ্বারা। এই 5 এবং 25 হচ্ছে কি নির্দিষ্ট, এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। এই 5 এবং 25 ব্যবহার করার কারণ হচ্ছে যে গণসংখ্যা সারণী যে তৈরি করা হয় সেই গণসংখ্যা সারণীর মধ্যে শ্রেণীর সংখ্যা 5-এর কম হতে পারবে না, 25-এর বেশি হতে পারবে না। এই জন্যই পরিসরকে একবার 5 আর একবার 25 দ্বারা ভাগ করা হয়। এখন যেহেতু দুইটা সংখ্যা দ্বারা ভাগ করবো, আমি ভাগফল পাবো কয়টা, 2টা। এই 2টা ভাগফলের মধ্যবর্তী সুবিধাজনক সংখ্যা আমি তোমাদেরকে দেখিয়েছি যে মধ্যবর্তী সুবিধাজনক সংখ্যা, যে সংখ্যাটা নিয়ে তুমি সহজে গণনা করতে পারো সেই সুবিধাজনক সংখ্যাটাকে ধরবো হচ্ছে কি, শ্রেণী বিভক্তি। শ্রেণী বিভক্তি ধরার কাজ শেষ, 3 নাম্বার। এরপর হচ্ছে শ্রেণী সীমা। শ্রেণী সীমা কিভাবে শুরু করবা? তোমাকে শ্রেণী সীমা শুরু করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন ছোট মানটা প্রথম শ্রেণীতে পড়ে আর সর্বোচ্চ মানটা পড়বে কোথায়, সর্বশেষ শ্রেণীতে। এমন কোনো বাধ্যকতা নিয়ম নাই যে সর্বনিম্ন মান দিয়ে তোমার শ্রেণীসীমা লেখা শুরু করতে হবে অথবা সর্বোচ্চ মান দিয়ে শেষ করতে হবে। শুধু এইটুকু খেয়াল রাখলে হবে, ছোট মানটা প্রথম শ্রেণীতে পড়বে আর সর্বোচ্চ মানটা সর্বশেষ শ্রেণীতে পড়বে। এই শ্রেণীসীমা লেখার পরে চলে যাবে তুমি তথ্যের মধ্যে, মানে প্রশ্নের মধ্যে, যে প্রশ্নের মধ্যে যে তথ্যগুলা দেওয়া আছে ওই প্রশ্নের মধ্যে দেখবা যে কোন তথ্যটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে। যে তথ্যটা যে শ্রেণীতে পড়বে সেই শ্রেণী বরাবর একটা লম্বা খাড়া দাগ দিয়ে দিবা। প্রত্যেকটা তথ্যের জন্য এক একটা খাড়া দাগ হবে। এই খাড়া দাগ গুলাকে আমরা বলি হচ্ছে কি, টালি। খাড়া দাগ দেওয়ার পরে আমরা 3 নাম্বার কাজে 3 নাম্বার কলমে যাব, বা সর্বশেষ কাজ যেটা, যে টালি কলমে যে কয়টা খাড়া দাগ আছে সেই খাড়া দাগের সংখ্যাটা আমি সংখ্যায় গণসংখ্যা কলমে লিখে দিব, তাহলে আমার গণসংখ্যা সারণী তৈরি করার কাজ কমপ্লিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সহজেই সবাই সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছো। তারপরও যাদের বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।